মানুষ নয়, আবার লাশও নয়। যা দেখে সবাই ভয় পেল, কিন্তু কেউ স্পর্শ করল না। তারপর রাত নামলো, গায়েবী কণ্ঠ ও কাদার আর্তনাদ শোনা গেল রাতে। সেই রাতে পুরো গ্রামে শোনা গেল অদ্ভুত সব শব্দ। কথিত রয়েছে ওরা কখনো কথা বলে না, শুধু দড়ি বেঁধে টেনে নিয়ে যায় মানুষের প্রাণ। সম্মানিত দর্শক শ্রোতা, রহস্যবৃত্তের আরো একটি নতুন এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। আজ বৃহস্পতিবার রাত, মানেই ভয় পাওয়ার রাত। ঠিক তার ব্যত্যয় না ঘটিয়ে আজকে এমন একটি ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি, যে ঘটনা আপনাদের ভয় পেতে বাধ্য করবে। তবে যার ঘটনা আজকে শোনাতে যাচ্ছি, তিনি আমাদের কাছে তার নাম প্রচার করতে অনীহা প্রকাশ করায় আমরা তার নাম প্রচার না করেই তার ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি। তিনি যেরূপভাবে আমাদের লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি পড়ে শোনানোর। আমার এই শোনানোর মাঝের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। চলুন তবে কথা না বাড়িয়ে শুনে আসি আজকের ঘটনাটা। আপনার কাছে যে লেখাটা পাঠাচ্ছি, সেটা লিখতে বসে আমার হাত কাঁপছে। ঘটনাটা যে ছবিটাকে কেন্দ্র করে, সেই ছবিটা তোলার পর থেকে রাতগুলো আর স্বাভাবিক নেই আমার। যারা দুর্বল হৃদয়ের, তারা এখানেই থেমে যান, কারণ আমি যে আজ ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি, সেটা কোনো কল্পনা নয়, বরং বাস্তব। এটা সেই ইতিহাস যেটা আমাদের দেশের কোনো বইতে লেখা হয়নি কখনো, অথচ শত শত বছর ধরে অন্ধকারে বেঁচে আছে। আজ দুপুরে ডিভাইসটা খুলে যখন আবারও সেই ছবিটা দেখলাম, আমার মেরুদণ্ড দিয়ে যেন বরফের চুবানো একটা রেখা নেমে গেল। ছবির মধ্যে যারা আছেন, তাদের মুখে মাংস নেই, চোখে আলো নেই, কিন্তু তাকিয়ে আছে ঠিক মানুষের মতো। অথচ তারা কেউ মানুষ নয়। কিন্তু ঠিক কি তারা, সেটা জানার আগে আমাকে ফিরতে হবে 1732 সালের মরিচঝাপি কাদার কাহিনীতে। এটি এমন এক অধ্যায় যেটা আজও মূল ভূখণ্ডের মানুষ পড়ে না, কারণ সরকারিভাবে নথিগুলো চিরতরে হারিয়ে গেছে। আজকে যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি, সে ঘটনাটা আমাকে প্রথম শোনায় আমার ঠাকুমা। তখন আমি খুব ছোট। তিনি প্রায় বলতেন, বনের কাদা মানে কাদা নয়, তার নিচে থাকে কালের অসুখ। আমি সেদিন এসব কথা হেসেই উড়িয়ে দিয়েছিলাম, তবে এখন আর হাসতে পারছি না। 1732 সালের সেই রাত, সুন্দরবনের উত্তরের এক অজপাড়ায়, যেখানে তখনও নাকি শিয়ালদের ওপর রাজদণ্ড বহাল ছিল, সেখানে এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এসেছিল। নদীর জল ছিল তেতো, বাতাসে ছিল পচা গন্ধ ভারী। গ্রামবাসীরা বলতো বনে কিছু নেমেছে। ঠিক কি নেমেছে কেউ জানতো না, শুধু জানা ছিল যে রাতে জোয়ারের পানি হঠাৎ অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে যায়। দূরে কোথাও বাঁশ ভাঙার শব্দ হয়। সেই রাতে কাউকে ঘর থেকে বেরোতে নেই। সেই সময় সেখানে ছিল 5 জন জলদরিয়া রাখাল। নদীপথ রক্ষা করা তাদের কাজ। একদিন ভোরে তারা খেয়াল করে জোয়ারের সঙ্গে ভেসে এসেছে কিছু কালো চাদর মোড়া মানবাকৃতি। দূর থেকে দেখতে ঠিক লাশের মতো, কিন্তু কিন্তু একটুকু স্রোতে দুলছে না। তারা স্থির, অস্বাভাবিকভাবে স্থির।
গ্রামবাসীরা জড়ো হয়ে দেখল ওগুলো মানুষ নয়, আবার লাশও নয়, যেন শুকনো কাঠের ওপর কারো একটা খোলা খুলি বসানো। কিন্তু সেই খুলির চোখ দুটো যেন মৃদু নড়ছে, জলতলের দিকে তাকিয়ে নড়ছে, যা দেখে সবাই ভয় পেল, কিন্তু কেউ স্পর্শ করল না। তারপর রাত নামল, গায়েবী কণ্ঠ ও কাদার আর্তনাদ শোনা গেল রাতে। সেই রাতে পুরো গ্রামে শোনা গেল অদ্ভুত সব শব্দ। মাঝে মাঝে যেন মাটি ফেটে নিচ থেকে কেউ ডেকে উঠছে, আবার কখনো মনে হলো কাদা ভেঙে কেউ উঠে আসছে। এরপর ভোরে দেখা গেল যারা আগের দিন কালো চাদরে খুলিগুলো দেখতে গিয়েছিল তাদের 5 জনের কেউই নেই। তাদের নৌকাতে শুধু ধরা পড়ল জল ভেজা দড়ি, যেন কেউ তাদের হাত বেঁধে টেনে নিয়ে গেছে কোথাও। গ্রামবাসীরা জঙ্গলে খুঁজতে গেল, আর ঠিক তখনই তারা প্রথমবার দেখল তাদের পানির উপরে অর্ধেক দেহ ডুবে থাকা 5টি নতুন মানবাকৃতি, ঠিক আগের দিনের মতো। কিন্তু এরা ছিল গ্রামের সেই নিখোঁজ 5 রাখাল। তারা জীবিত ছিল না, কিন্তু মৃতও নয়। সেই দিন থেকে ওদের নাম হলো কাদার পথিক। কাদার পথিক আসলে কারা? লোককথা অনুযায়ী এরা একসময় ছিল রাজ নাপিতদের বংশধর, যারা রাজাকে এক ভয়ঙ্কর দোষারোপ করেছিলেন। রাজা তাদের জীবন্ত পচা কাদার খালে ডুবিয়ে মেরে ফেলেন, কিন্তু রাজদণ্ড কার্যকর হবার আগে তারা নাকি রাজাকে অভিশাপ দিয়েছিলেন, আমাদের রক্ত যেদিকে গড়াবে সেদিকে জন্ম নেবে অমৃত মৃতেরা। সেই কাদা সুন্দরবনের উত্তরের জঙ্গলে গিয়ে মিশেছিল, এমনটাই গ্রামবাসীরা মনে করেন। এরা সেই অভিশপ্ত আত্মাদের উত্তরসূরি। কথিত রয়েছে ওরা কখনো কথা বলে না, শুধু দড়ি বেঁধে টেনে নিয়ে যায় মানুষের প্রাণ। কিন্তু কেন? কারণ এদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে প্রতি জোয়ারে তারা একজন করে মানুষ গায়েব করে। বছরের পর বছর এভাবেই ইতিহাস চাপা পড়ে যায়। বাংলা কোম্পানির লোকেরা ঘটনাটা জানার পর পুরো গ্রাম উজাড় করে দেয় এবং নথিগুলো গোপনে জাহাজ থেকে ছুঁড়ে ফেলা হয়, যাতে কেউ এই ভয়ঙ্কর গল্প জানতে না পারে। গ্রামটা পানির নিচে তলিয়ে যায়, আর কিংবদন্তি ধীরে ধীরে হারিয়ে যায় মানুষের স্মৃতি থেকে। কিন্তু অভিশাপ যেটা আজও থেমে থাকেনি। ছবিটা তোলার ঘটনা এবছরই 2025 সালে। গত সপ্তাহে আমি আর 2 জন বন্ধু একটা ডকুমেন্টারির জন্য সুন্দরবনে সেই হারানো অংশে গিয়েছিলাম। জায়গাটা এখনো মানুষের পা খুব একটা পড়ে না, মোবাইল নেটওয়ার্কও নেই, বাতাসেও ছিল অদ্ভুত এক নোনা ধোয়া গন্ধ। আমরা যখন জলের ভিতর হাঁটছিলাম তখনই হঠাৎ দেখি দূরে কুয়াশার মধ্যে যেন মাটির ওপর দাঁড়িয়ে আছে কিছু ছায়া। আমরা ভেবেছিলাম হয়তো এগুলো গাছের গুঁড়ি, কিন্তু হঠাৎই দেখি ছায়াগুলো খুব ধীরে, অস্বাভাবিক ধীরে আমাদের দিকে মুখ ঘুরিয়ে তাকালো। আমার সঙ্গী মিহির বলল, দেখেছো, ওরা কিন্তু নড়ল। আমি তখনই ক্যামেরা তুললাম, আর 1 সেকেন্ড পরেই দেখি ওরা সবাই পানির নিচে আধা আধি ডুবে থাকা, কালো চাদরে ঢাকা, রশি হাতে ধরা সব আকৃতি ঠিক ঠাকুমার বলা গল্পের সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক আগের গ্রামবাসীদের কিংবদন্তির মতো। বাঁধা দড়ি, চওড়া খুলি, গভীর চোখের গর্ত। আমরা 3 জন চিৎকার করে দৌড়ে পালালাম। পানি ছিল হাঁটু অবধি, তবু মনে হচ্ছিল কেউ পায়ের নিচে টেনে ধরছে আমাদের। আর আমরা পিছনে তাকাইনি। নিরাপদ জায়গায় পৌঁছে দেখি আমি ক্যামেরায় একটা ছবি তুলেছি, যেটা আমি আপনাকে পাঠিয়েছি। কিন্তু আসল ভয়টা এবার শুরু হলো। সেই ছবির অভিশাপ, যে ছবিটা আমি ক্যামেরায় তুলেছিলাম
সেই ছবিটাই যেন আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ালো। আমি ফিরে আসার পরেই মিহিরের সাথে যোগাযোগ করা গেল না আর। ওর বাড়িতে ফোন করলে ওর মা বললেন সন্ধ্যায় নদীর ধারে হাঁটতে গিয়েছিল মিহির, কিন্তু এখনো ফেরেনি। খোঁজাখুঁজি চলছে অনেক, কিন্তু মিহিরের খোঁজ পাওয়া যায়নি। আর একজন প্রতীক গতকাল রাত 2টায় আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলল ওরা আমার জানালার বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আমরা যেভাবে দেখেছিলাম, মনে হচ্ছিল দড়ি টানছে। তার কণ্ঠের কম্পন আজও কানে বাজে আমার। আমি প্রতীককে বললাম, তুই দরজা খুলবি না প্রতীক, আলো জ্বালা ঘরের। কিন্তু ফোন লাইনটা হঠাৎই কেটে গেল। আজ সকালেই খবর পেলাম প্রতীক আর নেই, শুধু জানালার নিচে কাদা মাখা দড়ির দাগগুলো রয়েছে। আমি বুঝলাম আমি বেঁচে নেই। না, শরীরে না, শরীর আমার এখনো আছে, কিন্তু ওরা আমার ছবির ভেতর দিয়ে আমাকে চিহ্নিত করেছে। ওদের চোখ দুটো যখন আমাকে তাকিয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম এরা মৃত নয়, আবার পুরোপুরি জীবিতও নয়। এরা কেবল সেই আত্মারা যাদের শতাব্দী আগে কাদার নিচে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মৃত্যুকে হারিয়ে তারা বনে বনে হাঁটে, কাদা ভেঙে আসে, নদীর জোয়ারে ভেসে ওঠে আর খুঁজে ফেরে সেই মানুষদের যারা ওদের গল্প জানে। যে গল্পটা আমার মাধ্যমে বিপ্লব ভাইয়ের কণ্ঠে আপনারাও জানলেন। আমি যখন আপনার জন্য এই লেখাটা লিখছি, ঠিক তখনই জানালার বাইরে খুব অল্প শব্দে পানি নড়ার আওয়াজ পাচ্ছি। জানি না আমার এই ঘটনাটা শোনার পর আপনারাও জানালার পাশে বা আপনার নিকটে তেমন কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু আমি পাচ্ছিলাম। দড়ির ঘর্ষণের শব্দ মাঝে মাঝে আমার কানে ভেসে আসছে। হয়তো আজ রাতে ওরা আসবে আমার জন্য, কিন্তু তার আগে এই লেখাটা দিতে চাই যাতে আপনারা সবাই জানেন এই ছবিটা কোনো শিল্পকর্ম না, এটা ইতিহাসের সেই অংশ যা কখনো বইয়ের পাতায় লেখা ছিল না। আর যদি কেউ কখনো সেই বনের জলে যেতে চাও, মনে রেখো জোয়ারের পানি কখনো নিজের ইচ্ছায় স্থির হয় না। যদি স্থির হয়ে যায় তাহলে বুঝে নিও কাদার পথিকরা হয়তো ওখানে আছে, হয়তো ওরা উঠছে। আজকের এই লেখাটা আমি এখানেই শেষ করলাম। যদি আগামীকাল আমি না থাকি, তবে সম্মানিত শ্রোতা আপনারা জেনে রাখবেন, তাহলে হয়তো ওরা আমাকে পেয়েছে। যে ঘটনার জন্য পেয়েছে সে ঘটনাটা আপনারা সবাই জানলেন। এবার আপনারা সাবধান থাকুন। ডিয়ার লিসনার্স, এই ছিল আজকের এপিসোডের ঘটনাটি আপনাদের শোনাতে গিয়ে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, এবং আমি আশা রাখছি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে আগামী দিনেও আরো সম্মুখীন হতে পারেন নতুন কোনো ঘটনার, নতুন কোনো রহস্যের। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।